Dear students of class 9 and 10, you all are welcome to my class. Hope you all are well. Today's topic is mineral resources, metal and non-metal, the chapter name. The first topic of this chapter is mineral resources. That means at first we have to know about mine or mineral. See the definition: the part of air, water, or earth from where we get this is called a mine. That means this. What is this? This means metals, non-metals, or their compounds. So these এটাকে একটু এক্সপ্লেইন যদি করি, যে দেখো এটা হচ্ছে ডেফিনেশনে, তাইলে আমি এটা কেন লিখেছি যে বইয়ে দেখো এইভাবে দেয়া আছে, তো তখন তোমরা যেটা করবে যে ভুলে এই দিস এটা এখানেই লিখে দিবা। তো যদি ভুলে এইভাবে এখানে লিখে দাও যে দ্য পার্ট অফ এয়ার, ওয়াটার অর আর্থ ফ্রম হোয়ার উই গেট দিস, সো এখান থেকে এটুকু ডেফিনেশন লিখলে এটা ভুল হবে। ইজ কল্ড মাইন। সো দোজ ফাউন্ড ইন দিস মাইন্স আর কল্ড মিনারেলস, মানে এইগুলোকে আমরা মিনারেল বলি, এই কম্পাউন্ডগুলোকে মিনারেল বলি। বাট দিসটা লিখে দিলে কিন্তু হবে না। তোমাদের খাতা দেখছি এরকম অনেকে কপি করছো বা এইভাবে লিখে দিছে। দেখো তার জন্য আমাদেরকে এই দিস বলতে কি বুঝাইছে, যে মেটালস, নন মেটালস, মেটালয়েডস অর দেয়ার কম্পাউন্ডস। সো এইগুলা, সো তাহলে ডেফিনেশনটা কি হতে পারে? দ্য পার্ট of air, water, or earth from where we get metal, non-metal, or metalloids is called mine, or this compound is called mineral. But those found in these mines are called minerals, or so একবারে দিতে পারো যে কম্পাউন্ড গুলোকেই হচ্ছে আমরা মিনারেল বলবো। সো এখন দেখো যে এটা আমরা ডেফিনেশনটা ক্লিয়ার হলাম। এরপরে কি বলছে? মিনারেল মে সলিড লাইক আয়রন, কপার, মিনারেল এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এই জন্য এটার কথা আগে লিখছে। দে মে বি লিকুইড ফর্মে থাকতে পারে। সলিড হলে তোমার আয়রন এবং কপার, এটা সলিড। লিকুইড ফর্মে পেট্রোলিয়াম মাটির নিচে যে তেল পাওয়া যায়, খনিজ তেল, এটা আমরা জানি যে পেট্রোলিয়াম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এটা আমাদেরকে ফুয়েল হিসাবে ইউজ হয়। পেট্রোলিয়াম না হলে আমাদের এই টোটাল আসলে মডার্ন সিভিলাইজেশনের জন্য, যেমন আয়রনের গত ক্লাসে বলছিলাম যে খুব ইম্পর্ট্যান্ট, তার সাথে পেট্রোলিয়াম না হলে আমাদের এনার্জি যদি না পাইতাম আমরা, তাহলে মডার্ন সিভিলাইজেশন হতো না, কোনো গাড়ি টাড়ি চলতো না কিছু। সো দে মে অলসো বি গ্যাসেস লাইক ন্যাচারাল গ্যাস। এটা তো বাংলাদেশের সবচেয়ে মেইন এক নম্বর যে রিসোর্স, সেটাই হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। আওয়ার কান্ট্রি abounds in natural gas which is used for cooking fuel। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে যে মিনারেল এই ন্যাচারাল গ্যাসটা আমরা কোথায় ইউজ করি? কুকিং ফুয়েল অর ভেহিকেল, পাওয়ার জেনারেশন, ন্যাচারাল গ্যাস দিয়ে ধর পাওয়ার জেনারেশন অর র ম্যাটেরিয়াল অফ ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। বিশেষ করে এখানে লিখে নেই, এটা হচ্ছে ইউরিয়া ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া অ্যান্ড ন্যাচারাল গ্যাস। দেখো ন্যাচারাল গ্যাস খুব ইম্পর্ট্যান্ট একটা মিনারেলস। এটাকে শর্টলি আমরা বলি এনজি, ন্যাচারাল গ্যাস। আর সিএনজি এটার সাথে রিলেটেড, যেটা আমরা গাড়িতে ইউজ করি, খুব কমন একটা টার্ম সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাকে কম্প্রেসড কন্ডিশনে, মানে খুব, এটাকে বাংলায় বলে সংকুচিত করা, খুব ভলিউমটা অনেক বড় অ্যামাউন্টে এটাকে ডিক্রিজ করা হয়, ভলিউমটা কমানো হয়, দেন এটাকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করি। তো ন্যাচারাল গ্যাসের যে নর্মালি এটা তোমার অ্যামোনিয়া অ্যান্ড ইউরিয়া ইন্ডাস্ট্রিতে, এটা একটা ভাইটাল র ম্যাটেরিয়ালস। দ্যাট মিনস এই ন্যাচারাল গ্যাস ছাড়া কোনোভাবে আমরা ইউরিয়া ফার্টিলাইজার অ্যান্ড অ্যামোনিয়া, এটা একটা কম্পাউন্ড, এটা খুব কাজে লাগে বিভিন্ন ল্যাবে থেকে শুরু করে আরও অনেক ধরনের ফার্টিলাইজারে এটা কাজে লাগে। তার মানে বুঝতেই পারছো যে এটা খুব ইম্পর্ট্যান্ট ন্যাচারাল গ্যাস। আমরা শুধু এই যে কুকিং বা ফুয়েল ভেহিকেল, এইগুলো হচ্ছে যে অন্য আদার্স ইয়ে দিয়ে হয়, ডিজেল পেট্রোল দিয়ে হয়। কুকিংটা আমরা আগে গ্রামে যেভাবে রান্না করতাম সেইভাবেও হয়, কেরোসিন দিয়ে হয়, তারপরে কাঠ দিয়ে উড বা এরকম ওই যে লাকড়ি টাকড়ি বলে এইগুলো দিয়ে হয়। কিন্তু ন্যাচারাল গ্যাসটা আসলে যে খুব দরকারি, যেটা দরকার সেটা হচ্ছে ইউরিয়া ফার্টিলাইজারটা। এটা হচ্ছে নাইট্রোজেনের যে ল্যাকিংস প্ল্যান্টের, সেই ল্যাকিংসটা ফিল আপ করে। নাইট্রোজেনের যদি ল্যাকিংসটা থেকে যায়, সেই ক্ষেত্রে আমাদের
ফ্রুটস হোক বা বিভিন্ন যে প্রোডাক্টগুলো হোক, সিডস হোক, বা আমরা যে ভাত খাই বা যাই খাই আর কি, কোনো কিছুই প্ল্যান্টগুলো ভালোভাবে হবে না, এবং সেখান থেকে যে আউটপুটটা আসবে, অর্থাৎ আমাদের ফসল যেটা আসবে, সেটা খুব খারাপ আসবে বা ভালো হবে না। তো তার মানে বুঝতেই পারছো যে এটা ন্যাচারাল গ্যাসটা কত ইম্পর্টেন্ট, বাট আমরা ইউজ করি অদরকারি কাজে আর কি। যাই হোক, মিডল ইস্টার্ন কান্ট্রিজ হ্যাভ পেট্রোলিয়াম মিনারেলস হুইচ দে আর এক্সপোর্টিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই পেট্রোলিয়ামটা নর্মালি এই যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে, মিডল ইস্ট বলতে অ্যারাবিয়ান কান্ট্রি, এটা বললে ভালো চিনবা। এরাই হচ্ছে যে, বা ভিয়েতনামে আছে, ভেনিজুয়েলায় আছে, এরা হচ্ছে যে তেলের খনি বলি আমরা, এই সমস্ত জায়গা থেকে আমরা ইম্পোর্ট করি। এইগুলো মার্কেটের ডিমান্ড অনুযায়ী এরা এইগুলোকে সাপ্লাই দেয়, খুব গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম। তো যেমন ইউএসএ, এরা এদেরও অনেক পেট্রোলিয়াম আছে, যেমন বাংলাদেশেও থাকার কথা অনেক, কিন্তু আসলে আমরা ওইভাবে রিসার্চ করা হয় না। যেমন আমাদের বিশাল একটা সি এরিয়া আছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে সেইখানে আমরা মামলা করে সেখান থেকে জিতছি মায়ানমারের কাছ থেকে। সো এইগুলো যদি এখানে রিসার্চ করা হয়, এখানেও অনেক পাওয়া যাবে। তখন আমরা নিজেদের বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক খরচ। সো ওইটা আমরা যদি রিসার্চ করে বের করতে পারি, বাট আছে এখানে, আমি বিভিন্ন নিউজে দেখছি বা বিভিন্ন গবেষণায় যেগুলো প্রকাশ হয়েছে। দেখো এরপরে আরো যে সলিড মিনারেলস আছে, সাউথ আফ্রিকা হ্যাজ মাইন্স অফ গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তোমরা বুঝতেই পারতেছে গোল্ড ডায়মন্ড আমাদের দেশে হয়তো নাই, বাট আমার মনে হয় যে এগুলো থাকতে পারে, যেখানে কোল থাকে, মিনারেল হিসেবে কোল থাকে, সেখানে ডায়মন্ড থাকার পসিবিলিটি থাকে। বিসাইডস ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট মিনারেলস হুইচ কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট অফ দ্যাট কান্ট্রি। একটা কান্ট্রিতে সব থাকবে না, কারণ ওইভাবে তো কান্ট্রিগুলো আমরা ভাগ করে নিয়েছি, বাট আমাদের যিনি ক্রিয়েটর আল্লাহ, উনি কিন্তু এইভাবে ভাগ করেন নাই, উনি টোটাল ল্যান্ডের মাঝে বিভিন্ন ধরনের মিনারেলস বা বিভিন্ন ধরনের প্রপার্টিগুলো দিয়েছেন। এখন আমরা আমাদের মতো করে একটা সীমারেখা টেনে বা একটা ম্যাপ করে নিছি। যাই হোক, এই জন্য সব এলাকায় একই জিনিস পাওয়া যাবে না। দিস সলিড লিকুইড অ্যান্ড গ্যাসেস মিনারেলস আর কল্ড মিনারেল রিসোর্সেস। তার মানে বুঝতেই পারছো যে গ্যাস কোনগুলো, ন্যাচারাল গ্যাস, লিকুইড কোনগুলো, পেট্রোলিয়াম মেনগুলো বললাম, আর সলিড হচ্ছে গোল্ড, কপার, আয়রন আর ডায়মন্ড, এইগুলো হচ্ছে সলিড মিনারেল রিসোর্সেস। এরপরে একটা পিকচার দেখো, ইনগ্রিডিয়েন্টস অফ আর্থ ক্রাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে লাস্ট ইয়ারে তোমার একটা স্টেম বা উদ্দীপক হয়েছে, যেটা আমাদের এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম। সো পটাশিয়াম হচ্ছে 19 পিরিয়ডিক অ্যাটমিক নাম্বার, ক্যালসিয়াম 20, দেন আয়রন 26, এইভাবে সিরিয়ালি আসছিল, যে এদের অ্যাটমিক নাম্বারটাও এরকম সিরিয়াল পরপর, আর তার সাথে এদের পার্সেন্টেজগুলোও সিরিয়ালি ইনক্রিজিং, 3, 4, 5%। তো নর্মালি আবার অনেকে ভুল করছে, অ্যালুমিনিয়াম মনে করছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এটা অ্যাটমিক নাম্বারে অ্যালুমিনিয়াম আবার 13, পটাশিয়ামের নিচে, সো সিরিয়ালে এটা হবে না। তো এটার জন্য হচ্ছে যে এই কোনটা কত পার্সেন্ট, এটা একটু জেনে রাখা ভালো, এমসিকিউতে অনেক সময় আসে। সো ফিগারটা আশা করি তোমাদের কাজে লাগবে, এটা বই থেকে ভালো করে শিখবে। দেন দেখো রক্স, এটার আমরা ডেফিনেশন, যে ডিফারেন্ট মিনারেল সাবস্টান্সেস মিক্স আপ টু মেক সাম হার্ড পার্টিকেলস হুইচ এগেন কম্বাইন টুগেদার ইন্টু এ সাবস্টান্স হুইচ ইজ রক। বাংলায় আমরা বলি এটা শিলা। যে এরকম বিভিন্ন মিনারেলগুলো একসাথে মিক্স আপ হয়, মিক্স আপ হয় খুব হার্ড পার্টিকেল, একটা শক্ত পার্টিকেল কণাগুলো হয়ে নতুন একটা ফরমেশনে যায়, যেটাকে আমরা বলি রক্স। কি বলছে, বেজ অন দ্য ওয়ে অফ দেয়ার ফরমেশন, মানে কিভাবে ফর্ম হলো, দ্যাট মিনস এই আর্থটা যখন ক্রিয়েটর আমাদের যিনি, উনি যখন সৃষ্টি করছেন, তখন তারপর থেকে বিভিন্ন ন্যাচারাল প্রসেসের কারণে বিভিন্ন টাইপসের রক্স গুলো আসছে, যেমন ইগনিয়াস রক্স, দেন সেডিমেন্টারি রক্স অ্যান্ড মেটামরফিক। এইগুলো হচ্ছে তোমার টোটালি ডিপেন্ড করে যে কিভাবে ফর্ম হয়েছে। তো এই ফরমেশনগুলো একদিনে হয় নাই, হান্ড্রেডস অফ ইয়ার্স অফ থাউজেন্ডস অফ ইয়ার্সে আস্তে আস্তে এইগুলো ফর্ম হয়েছে। দেখো, দ্য মল্টেন মিক্স অফ ডিফারেন্ট সাবস্টেন্স দ্যাট পোর আউট ফ্রম দ্য ভলক্যানোস ইজ কল্ড ম্যাগমা। সো ভলকানোগুলো তো আমরা জানো যে ভলকানো এখনও আছে বিভিন্ন, আমরা আগ্নেয়গিরি বলি, যেখান থেকে আগুনের মতো লাভাগুলো বের হয় ভলকানো থেকে। এটা বিভিন্ন দেশে আছে, আমি দেখে আসছি একটা আগ্নেয়গিরি লাস্ট টাইম আমি বালি দ্বীপে, বালি যে আইল্যান্ড, সেইখানে যে ইন্দোনেশিয়া, তো সেইখানে এরকম তোমার রক আছে। অনেক দূর থেকে দেখছি যদিও, কারণ আশেপাশে কয়েক কিলোমিটার শুধু একদম যখন
ওই লাভাটা বের হয় তখন একদম পুড়ে যায় আগুনের ইয়ে। তো এইগুলো মাঝে মাঝে বের হয়, কারণ মাটির নিচে বা এরকম তোমার লাভা থাকে। সো এটা যখন বের হয়ে আস্তে আস্তে এরপরে যখন বৃষ্টি হয়, রেইন হয় বা বিভিন্ন টেম্পারেচার চেঞ্জ হয়, তখন এইগুলো আস্তে আস্তে হার্ড ফর্মে আসে। হোয়েন ম্যাগমা কুল ডাউন অ্যান্ড সলিডিফাইস ইজ কল্ড ইগনিয়াস রক। ইগনিয়াস রকস মানে ইগনিয়াস বলতে এটা যে আগুন থেকে আসে, এই জন্য এরকম আর কি, যে লাভা থেকে এটা ফর্ম হয় ইগনিয়াস রকস। সো ডেফিনেশন এটা 1 মার্কসের জন্য আসতে পারে, আর এক্সাম্পলগুলো এমসিকিউতে আসতে পারে। গ্রানাইট, এটা হচ্ছে যে তোমার একটা এক্সাম্পল, বইয়ে যেটা আছে এর বাইরে আসবে না। ইগনিয়াস রকস ইজ দ্য সোর্স অফ মেনি মিনারেলস, এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক ইম্পর্ট্যান্ট বা ভ্যালুয়েবল যে মিনারেলসগুলো সেটা পাওয়া যায়। দেন সেডিমেন্টারি রক, দেখো সেডিমেন্টারি অ্যাজ অ্যান ইফেক্ট অফ ওয়েদার, climate, rainfall, wind, fog storms, etc. ক্লে অ্যান্ড স্যান্ড। ক্লে অ্যান্ড স্যান্ড এইগুলো যে বিভিন্ন, যে বললাম যে বিভিন্ন পরিবর্তন, যে বাতাস, কুয়াশা, ঝড়, এইগুলো যেটা আমরা বলি, যে ক্লে মানে কাদামাটি বা স্যান্ড তো বুঝোই। ফ্রম দ্য আর্থ ক্রাস্ট ইজ ওয়াস্ট অর ব্লোন অ্যাওয়ে, কোনো কিছু আস্তে আস্তে বৃষ্টি হলে আস্তে আস্তে এগুলো ধুয়ে যায়, আর বাতাসের সাথে একসময় উড়ে গিয়ে অন্য একটা জায়গায় গেট টুগেদারের মতো এগেন গ্যাদার্স ইন সাম প্লেসেস অ্যাট সেডিমেন্ট, মানে গেট টুগেদারের মতো ওইখানে গিয়ে আস্তে আস্তে নিচে তলানি পড়ে, সেডিমেন্টেশন মানে তলানি পড়া আর কি। দিস ডিফারেন্ট পার্টিকেলস ইন দ্যাট সেডিমেন্ট অর্গানাইজ দেমসেলভস ইন লেয়ার অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু রক। এইগুলো আস্তে আস্তে ওইভাবে আহ, নিচে তলানি পড়ে বা কোনো, ধরো যে নদী, বড় বড় যে রিভারগুলো, সেটার নিচে গিয়ে এটা জমে, এবং সেইখান থেকে বা তোমরা যে সেন্ট মার্টিন গেছো, এখানে যে রকসগুলো, এগুলো এইভাবেই হয়, সেন্ট মার্টিনে যারা গেছো দেখছো, themselves in layers and transform into rock which is known as sedimentary rock. Sedimentary rocks মানে বুঝতে পারছি সেডিমেন্টেশনের মাধ্যমে, সেডিমেন্টেশন মানে তলানি। যেমন তুমি যদি একটু ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইজ স্লাইটলি ডিজলভ ইন ওয়াটার, মানে খুব অল্প পরিমাণে ডিজলভ হয়, তো এটাকে দ্যাট মিনস চকের গুঁড়া, এটাকে যদি নিয়ে একটু চামচ দিয়ে একটু ডিজলভ করার ট্রাই করো, দেখবে কিছু ডিজলভ হবে, বাট কিছুক্ষণ পরে রেখে দিলে ওটা আস্তে 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 নিচে গিয়ে জমা হবে উপরের, যেমন চুনের পানি যেটা বলে লাইম ওয়াটার, একই। একটু নাড়া দিলে ঘোলা হবে, এবং অনেকক্ষণ রেখে দিলে আস্তে 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 যেটা ইনসলুবেল সেই পার্টটা তোমার নিচে গিয়ে জমা হবে, এটাকেই আমরা বলি সেডিমেন্টেশন। সো এইভাবেই তোমার সেডিমেন্টারি রক হয়। অ্যান এক্সাম্পল অফ দিস ইজ স্যান্ডি স্টোন, এটা হচ্ছে একটা এক্সাম্পল তোমার সেডিমেন্টারি রক রকেট। দেন হচ্ছে মেটামরফিক রক। মেটামরফিক কি বলছে, অ্যাট ভেরিয়াস প্রেশার অ্যান্ড টেম্পারেচার দ্য ইগনিয়াস অ্যান্ড সেডিমেন্টারি রক, মানে ইগনিয়াস আর সেডিমেন্টারি এইগুলো হচ্ছে যে একদম ন্যাচারালি ফর্ম হয়, আর এই ইগনিয়াস অ্যান্ড সেডিমেন্টারি রক থেকে ট্রান্সফর্ম হয়ে, মানে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে রকস ট্রান্সফর্ম ইন্টু নিউ কাইন্ড অফ রকস হুইচ ইজ কল্ড মেটামরফিক রক। কোল ইজ দিস কাইন্ড অফ রক। সো কোল বুঝতেই পারছো যে এটা খুব গুরুত্বপূর্ণ। কোল থেকেই মূলত অনেক এনার্জি আসে। এর আগে অনেক আগের যে তোমরা ট্রেনগুলো দেখো, সেগুলো দেখবে যে কোল থেকেই, তোমার স্টিম ইঞ্জিন বলে, কোল থেকেই বিভিন্ন হিট প্রডিউস হয়, সেখান থেকে স্টিমের সাহায্যে বিভিন্ন ইঞ্জিনগুলো, ট্রেনগুলো চলে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। দেন দেখো যে আজকাল লাস্ট টপিক, ফরমেশন অফ ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য সাবসারফেস রকস, মানে এটা হচ্ছে যে বিভিন্ন ফরমেশনের যে লেয়ারগুলো তৈরি হয়, বিভিন্ন ফরমেশনে কি বলছে, রকস আর অর্গানাইজড ইন ডিফারেন্ট লেয়ার্স অফ আন্ডারগ্রাউন্ডে। দেখো একটা পিকচার, দেখো লেয়ার্স অফ রকস, এটা বইয়ে দেয়া আছে। এখানে বিভিন্ন স্টেপে বা বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ন্যাচারাল ফোর্স, ইটিসি হেল্প ফ্রম ডিফারেন্স লেয়ার অফ রকস আন্ডারগ্রাউন্ড। তার মানে তুমি পিকচারটা দেখলেই বুঝবা যে আমরা মাটির নিচে খুঁড়তে খুঁড়তে বিভিন্ন লেয়ার পাই, তো এক একটা লেয়ার এক এক ধরনের এলিমেন্টগুলো থাকে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, আজকের টপিক একটু যদি রিভিউ করি ফার্স্ট থেকে, আমরা মিনারেল রিসোর্স, মিনারেলের ডেফিনেশন জানলাম, এবং ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস হতে পারে, সলিড, লিকুইড অর গ্যাস, এই বিভিন্ন ফরমেশনের এইগুলো সম্পর্কে একটু ডিসকাশন করলাম। দেন ইনগ্রিডিয়েন্টস অফ দ্য আর্থ ক্রাস্ট, এই পিকচারটা তো আমরা দেখলাম যে কী কী এলিমেন্ট এই আর্থ ক্রাস্টে, দ্যাট মিনস এই আর্থে কী কী এলিমেন্ট আছে আমাদের মাটির নিচে, সেইগুলো দেখলাম। দেন রকস গুলো কিভাবে, কয় প্রকার রকস কিভাবে ফর্ম হয়, বা এদের যে যেভাবে উৎপত্তি বলে, মানে ক্রিয়েশনটা যেভাবে, সেইভাবে হচ্ছে যে এটাকে ডিভাইড ইন্টু 3 টাইপস: igneous rocks, sedimentary rocks and metamorphic rocks. দেন আমরা
লেয়ারগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম যে লেয়ারগুলো কেমন হয়। যাই হোক, এইগুলো দেখানোর কিছু নাই, লিখে দেখানোরও কিছু নাই, বা তোমার ওইভাবে ম্যাথসও না, বুঝতে পারতেছো, এই জন্য লেখারও কিছু নেই। জাস্ট প্রত্যেকটা টপিক, মানে এই চ্যাপ্টারটা এরকমই, খুব বেশি আমাকে লিখতে হবে না, লাস্টের দিকে গিয়ে কিছু রিয়াকশন হয়তো বা দরকারি জিনিসগুলো সেটা আমি লিখবো। আপাতত প্রথম দিকে এরকমই হবে যে তুমি বইয়ের রিডিং পড়তে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেন্টেন্স, এটা তোমাকে একদম মিনিংটা জানতে হবে, এবং সেটার এগেনস্টে আমি যে এক্সপ্লানেশনটা দিচ্ছি সেটা তোমাকে অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। যদি সেই এক্সপ্লানেশনটা না জানো এবং সেটা তোমার মাথায় থাকতে হবে, বারবার ক্লাসটা রিপিট করবা যে আমি কি এক্সট্রা বিষয়গুলো দিচ্ছি যেটা বইয়ে নাই। এই সমস্ত ইনফরমেশন না থাকলে তুমি কিন্তু এখান থেকে যদি কোনো স্টেম হয়, তুমি ঢুকতে পারবে না, অথবা তুমি এটা সম্পর্কে না জানলে হায়ার মানে ক্লাসগুলো 11 12 বা অনার্স মাস্টার্সে গিয়ে বিপদে পড়বে। যাই হোক, ভালো থেকো, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য।